আমি কমলিকা দি আজ দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বায়ুমণ্ডল অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। এর আগের লেসনেই আমি তোমাদের গ্রিন হাউস প্রভাব সম্পর্কে কিছু কথা আলোচনা করেছি। এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব বা আমরা জানব বিশ্ব উষ্ণায়নের কি কি প্রভাব। এর আগের লেসনে তোমরা জানলে গ্রিন হাউস কি, পৃথিবী একটি গ্রিন হাউসে কীভাবে পরিণত হলো, গ্রিন হাউস প্রভাব কি, গ্রিন হাউস প্রভাবের ফলে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এখন আমরা জানব বিশ্ব উষ্ণায়ন কিভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে প্রভাবিত করছে। দেখো এখানে বিশ্ব উষ্ণায়নের কি কি প্রভাব। প্রথম প্রভাব, বিশ্ব উষ্ণায়নের ফলে বা পৃথিবীতে যে ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই কারণে প্রথম যেটি হবে যে আমাদের মেরু অঞ্চলে, পৃথিবীর মেরু অঞ্চলে যে বরফ রয়েছে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে যে সমস্ত হিমবাহ অবস্থান করছে, সেই হিমবাহ এবং বরফাবৃত অঞ্চলের ধীরে ধীরে কিন্তু গলন শুরু হবে। এবার এই ক্ষেত্রে বিভিন্ন পর্যবেক্ষণের ভিত্তিতে বলা হয়েছে যে 1978 সালের পর থেকে সুমেরুতে প্রায় 90,000 বর্গ কিলোমিটার অঞ্চলে বরফ গলেছে। এরপর কিলিমাঞ্জারো পর্বতে বেশ অনেক 80% প্রায় বরফ গলেছে। এবার বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে 15-20 বছর পর হয়তো এই অঞ্চলে আর বরফের কোনো অস্তিত্বই থাকবে না। এই সমস্ত ঘটনা কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলনের একটা কুফল, বিশ্ব উষ্ণায়নের একটি প্রধান কুফল বরফের গলন। এছাড়াও আরও অন্যান্য পার্বত্য অঞ্চল, হিমালয়, আল্পস, রকি আন্দিজ ইত্যাদি অঞ্চলে যে সমস্ত হিমবাহগুলি অবস্থান করছে, তাদের দৈর্ঘ্য ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। বিভিন্ন পর্যবেক্ষণের ভিত্তিতে দেখা যাচ্ছে যে পরবর্তীতে এই অনেক অঞ্চলে কিন্তু হিমবাহ হয়তো বিলুপ্তই হয়ে যাবে। তো এই সমস্ত যে ডেটাগুলো, এগুলো তোমরা অ্যান্সারের মধ্যে অবশ্যই দেবে, এটা ছাড়া অ্যান্সারটা সমৃদ্ধ হবে না। এগুলো ছাড়া আর কিছুই বলার নেই এখানে, সব তোমাকে বাস্তব উদাহরণের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করতে হবে কিভাবে মেরু অঞ্চলে বরফ এবং পার্বত্য অঞ্চলের হিমবাহের গলন হচ্ছে। এবার নেক্সট পয়েন্ট দেখো, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি। এবার এই যে পার্বত্য অঞ্চলে হিমবাহ যে গলন হবে এবং বরফের যে গলন হবে, যেমন এখান থেকে দেখো এই চিত্রের মাধ্যমে তোমাদের এখান থেকে কিন্তু বরফের গলনের একটি চিত্র মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি। আর কিভাবে দেখো পৃথিবীতে উষ্ণতা কিভাবে 1995 সাল থেকে শুরু করে কিভাবে 2020 সালে উষ্ণতা ধীরে ধীরে বেড়েছে, যে অ্যাডেড ওয়াটার, মোস্টলি মেল্ট ওয়াটার, মানে বরফের গলনের ফলে যে গ্লোবাল সি লেভেল কিভাবে এই যে থার্মাল এক্সপ্যানশন হচ্ছে, তাহলে কিভাবে তোমার ধীরে ধীরে সি লেভেল রাইজ করেছে, এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। সি লেভেল কিভাবে রাইজ করেছে সেটা কিন্তু বোঝানো হয়েছে 1993 সাল থেকে শুরু করে 2018-2020 সাল পর্যন্ত। তাহলে দেখো এখানে মোটামুটি আমরা এর থেকে বুঝতে পারলাম যে কিভাবে বরফ গলনের ফলে সমুদ্র জলের উচ্চতা কিভাবে বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে একটি কথা বলা প্রয়োজন যে গড় উষ্ণতা পৃথিবীতে কিভাবে বেড়েছে, এটাও তোমরা জেনে রাখবে যে পৃথিবীতে গড় উষ্ণতা কিন্তু শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত প্রায় বায়ুমণ্ডলের গড় উষ্ণতা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে এবার সমুদ্রের উচ্চতা কিভাবে বাড়ছে, এরও কিছু ডেটা বা কিছু উদাহরণ উত্তরের মধ্যে আমাদের অ্যাড করতে হবে। যেমন বিগত প্রায় 100 বছরের হিসেবে সমুদ্র জলতল প্রায় 10 থেকে 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তীকালে বিগত শতাব্দীতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। প্রকৃতপক্ষে এই শতাব্দীতেই সমুদ্র জলতল প্রায় 0.15 মিটার স্ফীত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এইভাবে যদি পৃথিবীর উষ্ণতা বেড়ে যেতে থাকে, তাহলে কিন্তু সমুদ্র জলতলের উচ্চতা প্রায় 30 থেকে 90 সেন্টিমিটার বেড়ে যাবে। আবার 2050 সাল নাগাদ এরকম হতে পারে যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পেয়ে যেতে পারে। তার ফলে কিন্তু বৃদ্ধি পেলে কিন্তু অনেক এলাকা, যেমন ভূমধ্যসাগরের প্রায় 15% উপকূলবর্তী নিম্নভূমি জলমগ্ন হবে। তাহলে এভাবে
বলা যায় যে সমুদ্র জলতল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কিন্তু উপকূলবর্তী অঞ্চলের তোমার একটি অংশ জলের নিচে চলে যেতে পারে এবং কিছু দ্বীপ সমুদ্রের তলায় তলিয়ে যেতে পারে। সুন্দরবনের কয়েকটি দ্বীপের তো ইতিমধ্যেই অস্তিত্ব বিলুপ্ত হয়েছে, হয়তো কিছুদিন কয়েক দশক পর দেখা যাবে মালদ্বীপেরও অস্তিত্ব বিলুপ্ত হবে। বিভিন্ন কৃষিজমি উপকূলের অঞ্চলে প্লাবিত হয়ে কৃষিজমি নষ্ট হবে, কৃষিজমি নষ্ট হয়ে খাদ্য সংকট দেখা দেবে। এভাবে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির ফলে কিন্তু নানান ধরনের কুপ্রভাব পরিবেশের ওপর সৃষ্টি হবে। এবার দেখো নেক্সট হচ্ছে তোমাদের অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন। অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন তো হবেই, খুব স্বাভাবিক ঘটনা, কারণ উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এবার উষ্ণতা বৃদ্ধিতে কোনো অঞ্চলে ধরো বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে, আবার বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ার অর্থ কি, কোনো কোনো অঞ্চলে বেশি করে বন্যার প্রবণতা সৃষ্টি হবে। আবার উত্তর গোলার্ধ যে সমস্ত অঞ্চল, সেখানে উত্তর গোলার্ধ আরও বেশি আর্দ্র হবে। শুষ্ক যে সমস্ত অঞ্চল আছে সেখানে, যেখানে বৃষ্টিপাতের অভাব রয়েছে, সেই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু উষ্ণতা বৃদ্ধির ফলে বৃষ্টির পরিমাণ আরও কমে খরা প্রাদুর্ভাব দেখা দেবে, খরাপ্রবণ অঞ্চলে পরিণত হবে। এই ক্ষেত্রে মরুকরণের কথা উল্লেখ করতে হয়, যেমন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে মরু অঞ্চলগুলি আরও বেশি করে কিন্তু উত্তপ্ত হবে এবং মাটি আরও বেশি শুষ্ক হয়ে যাবে সেই সমস্ত অঞ্চলের। ফলে অত্যধিক উষ্ণতা আর শুষ্কতার কারণে কি হবে, পার্শ্ববর্তী অঞ্চলেরও উদ্ভিদসমূহ ধীরে ধীরে, মরুপ্রায় অঞ্চলগুলির উদ্ভিদসমূহ কিন্তু আস্তে আস্তে বিনাশ ঘটতে থাকবে উদ্ভিদসমূহের। এর ফলে কি হবে, মরু অঞ্চলটি সম্প্রসারিত হবে, তথা ডেজার্টিফিকেশন, মরুকরণ। তো এই ক্ষেত্রে তোমরা মরুকরণের কথাটাও উল্লেখ করতে পারো। এবার নেক্সট হচ্ছে শস্য উৎপাদন হ্রাস। শস্য উৎপাদন হ্রাস তো এর আগে উপকূল অঞ্চল প্লাবিত হলেও প্রচুর কৃষিজমি নষ্ট হবে, কিন্তু এই ক্ষেত্রে শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধির কথাটি এভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে ধরো উপকূল অঞ্চলের নিচু জমিগুলো লবণাক্ত জলে ভরে যাবে, সমুদ্রের লবণাক্ত জলে। ফলে কি হবে, সেখানে যে সমস্ত নিম্ন জলাভূমি অঞ্চলের যে সমস্ত অর্থকরী ফসল বা খাদ্যশস্য যেমন ধান, পাট ইত্যাদির উৎপাদন কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে সেই সমস্ত অঞ্চলে। অন্যদিকে আবার জোয়ার, বাজরা, ভুট্টা ইত্যাদি ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। এইভাবে দেখা যাচ্ছে যে কৃষিজমি একদিকে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। কৃষিজমি হ্রাসপ্রাপ্ত হওয়ার অর্থ হচ্ছে খাদ্য উৎপাদন অনেকটাই হ্রাস পাবে। খাদ্য উৎপাদন হ্রাস পাবে মানে সমস্ত পরিবেশে খাদ্য সংকট দেখা দেবে, যেটা খুবই একটি কুপ্রভাব। এছাড়াও যেমন উদাহরণ হিসাবে বলা যায় যে যেসব অঞ্চলে গম চাষ হতো, উষ্ণতা বৃদ্ধির ফলে সেই সব অঞ্চলে গমের পরিবর্তে বর্তমানে অন্যান্য শস্যের চাষ করা হয়। হিমাচল প্রদেশে যেখানে কুলু উপত্যকায় আপেল চাষ করা হতো, সেখানে এখন পেঁয়াজ, রসুন সেই জায়গা অধিকার করেছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে শস্য উৎপাদনের অনেক পরিবর্তন হচ্ছে, কৃষি জমির হ্রাসপ্রাপ্ত হচ্ছে। তাই এইভাবে কৃষি পদ্ধতি আর শস্য উৎপাদনের হার আর কৃষি পদ্ধতি, এই পয়েন্ট দুটো কিন্তু মোটামুটি একে অপরের পরিপূরক। এই কৃষি পদ্ধতির পরিবর্তন, নেক্সট পয়েন্ট যেটা তোমাদের, এই কৃষি পদ্ধতিরও নানান ধরনের পরিবর্তন হবে। যেমন আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধির কারণে ধানের উৎপাদন, আগে নিম্ন অক্ষাংশে উষ্ণতা, যেহেতু ধান চাষের জন্য মোটামুটি 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন হয়, এই কারণে আগে নিম্ন অক্ষাংশে সীমাবদ্ধ ছিল। কিন্তু উষ্ণতা বৃদ্ধির কারণে আস্তে আস্তে ধান উৎপাদন মধ্য অক্ষাংশের দিকে বিস্তার লাভ করতে পারে। আর গম উৎপাদনের জন্য মোটামুটি 14 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই কিন্তু গম উৎপাদন ভালো হয়। এই কারণে দেখা যাবে আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীতে আস্তে আস্তে গমের উৎপাদন কিন্তু উচ্চ অক্ষাংশ পর্যন্ত এর বিস্তার ঘটবে। এইভাবে দেখা যাচ্ছে যে কৃষি পদ্ধতিতে সর্বোপরি একটা বিরাট পরিবর্তন দেখা দেবে। বিভিন্ন অঞ্চলে যেখানে আগে সেই সমস্ত ফসলের চাষ হতো না, হয়তো উষ্ণতা বৃদ্ধির কারণে অন্যান্য ফসল সেখানে নতুন নতুন করে চাষ হতে পারে, এবং কোনো কোনো অঞ্চলে আবার অতিরিক্ত উষ্ণতা বৃদ্ধির কারণে অনেক ফসল উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্তও হবে। এইভাবে দেখা যাচ্ছে একটা আমূল পরিবর্তন পৃথিবীর ওপরে পড়বে। এবার দেখো নেক্সট পয়েন্ট, এল নিনো এবং পৃথিবীব্যাপী প্রভাব। এল নিনো একটি উষ্ণ সমুদ্র স্রোত, যেটি সাধারণত প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু, ইকুয়েডর উপকূল বরাবর শীতল হামবোল্ট স্রোতের পরিবর্তে কোনো বছর 2 থেকে 7 বছর অন্তর অন্তর কখনো কখনো সেই অঞ্চলে একটি অস্থির উষ্ণ স্রোত প্রবাহিত হয়, এল নিনো। এই এল নিনো কিন্তু বিশ্ব প্রায় অনেকটা অঞ্চলকে, এই প্রশান্ত মহাসাগর তথা সংলগ্ন অনেকটা অঞ্চলকেই কিন্তু প্রভাবিত করে, অনেকটা অঞ্চলের জলবায়ুকে প্রভাবিত করে। কারণ এই এল নিনোর দ্বারা যেই বছর প্রবাহিত হয় এই উষ্ণ স্রোত, সেই বছর কিন্তু আমাদের এদিকে
দিকে যেমন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত অঞ্চলে খরা তথা ভারতবর্ষ এই সমস্ত অঞ্চলে খরা সৃষ্টি হয়, কারণ এই সমস্ত অঞ্চলে সে বছর মৌসুমি বায়ুর স্বাভাবিক যে বৃষ্টিপাতের হার তা অনেকটাই হ্রাসপ্রাপ্ত হয়। কিন্তু অন্যান্য যেমন পেরু ইকুয়েডর উপকূলে প্রবল বৃষ্টি বন্যা দেখা দেয়। তাহলে এল নিনোর দ্বারা কিন্তু প্রশান্ত মহাসাগরে শুধু উভয় পাশ নয়, বিরাট একটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। কোথাও বন্যা, খরা, কোথাও অসময়ে তুষারপাত, কোথাও অধিক হারে ঘূর্ণিঝড় ইত্যাদি চরম অবস্থাগুলি দেখা যায় এল নিনো। আর এল নিনোর বিপরীত অবস্থা, যখন এল নিনো অবস্থা শেষের দিকে যখন আবার পুনরায় স্বাভাবিক অবস্থা, হাম্বল শীতল স্রোত প্রশান্ত মহাসাগরের পূর্বে যখন আবার প্রবাহিত হতে শুরু করে, তখন সেই স্বাভাবিক অবস্থাকে লা নিনা বলা হয়। এগুলো পরবর্তীকালে আবার আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আজ এইটুকুই জেনে রাখো যে এল নিনো লা নিনার জন্য কিন্তু পৃথিবীব্যাপী পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির কারণে ঘূর্ণিঝড় বা ইত্যাদির প্রকোপ কিন্তু আরও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এবার অর্থাৎ পৃথিবীতে জলবায়ুতে একটি অস্থির অবস্থা কিন্তু শুরু হয়েছে। এবার তোমাদের দেখো শেষ পয়েন্ট, পৃথিবীতে আগত এবং বিকিরিত তাপের বৈষম্য। এটা তো আমাদের গ্রিনহাউস এফেক্টের শুরুর কথাই, তবুও এখানে বলা আছে তোমাদের বইয়ে, তোমরাও পড়বে যে গ্রিনহাউস গ্যাসগুলি যেহেতু বর্তমানে মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, তাই এর মধ্য দিয়ে দীর্ঘ তরঙ্গের যে ভূপৃষ্ঠীয় বিকিরণ সেটা সবটা ফিরে যেতে পারছে না। তাপ বাচেরের যে একটা হিসেব আমরা পড়েছিলাম যে কার্যকরী সৌর বিকিরণের যতটা আসে ততটাই আবার ফেরত চলে যায়, যে পৃথিবীর হিট ব্যালান্স, সেই ক্ষেত্রে কিন্তু একটা গড়মিল ঘটছে। সেই কারণে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে অধিক পরিমাণে তাপ সঞ্চিত হচ্ছে। এছাড়াও আরও নানান পয়েন্ট আছে, তোমরা আরও দিতে পারো। প্রজাতির বিলুপ্তি, বিভিন্ন প্রজাতি বিলুপ্তি হচ্ছে, জলজ বাস্তুতন্ত্রের বিঘ্ন ঘটছে, বিভিন্ন জায়গায় উষ্ণতা বৃদ্ধির ফলে শুষ্ক অঞ্চলগুলোতে দাবানল সৃষ্টি হচ্ছে ইত্যাদি নানান আরও রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, তীব্রতা বাড়ছে, হাঁপানি, অ্যালার্জি, ম্যালেরিয়া, ডেঙ্গু, পিচ জ্বর ইত্যাদি নানান রকমের। তা তোমরা এখানে এইভাবে কিন্তু অনেকগুলো পয়েন্টকে সম্মিলিতভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাবকে ব্যাখ্যা করতে হবে। এটি রচনাধর্মী প্রশ্ন তোমাদের আসবে যে পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। সেখানে কিন্তু তোমাদের সুন্দর করে হেডিং দিয়ে পয়েন্ট করে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। আজকে এখানে শেষ করছি, আবার পরের দিন আর অন্যান্য বিষয় আলোচনা করব।